নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এতদিনে আমার অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন চ্যানেলটিকে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আন্তরিক কৃতজ্ঞতাও জানাচ্ছি। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। সকালবেলা আজকের রথযাত্রা। সকালবেলা উঠেই যেরকম নিত্য নৈমিত্তিক কাজ সারছি, এমন সময় চলে এলো একজন ডাব বিক্রেতা। মানে উনি আমাদের এখানে ক্রেতা হয়েই এসেছেন। কারণ আমাদের একটা নারকোল গাছ আছে, কাঁঠাল গাছ আছে। জানেন তো, ভগবানের আশীর্বাদে হোক আর মা বাবার আন্তরিক ইচ্ছাতেই হোক, বেশ ফল হয় গাছগুলোয়। আর এবারে তো অনেক আগেই কাঁঠাল পেকে গেছে। তো এসেছিল আগেই, কিন্তু বলা হয়েছিল যে শুক্রবার না হলে তো দাদার ছুটি হয় না। তো যেহেতু রথযাত্রা শুক্রবার পড়েছিল, সেহেতু ওর আরও বেশি লাভ হয়ে গিয়েছিল। কারণ কাঁঠালগুলো ও যদি শুক্রবারেই পারে, সবে সবে পেরে নিয়ে গেলে ওর বিক্রি করতে সুবিধে হবে। এই কাঁঠাল কোনোটা এক সপ্তাহও রাখতে পারবে, আবার কোনো কাঁঠালটা আজকেই ও ভেঙে বিক্রি করতে পারবে। তো এই রকম অবস্থাতেই গাছের যখন ফলগুলো পেকেছে, তো ওর পক্ষে তো এটা লাভবান, মানে লাভজনক আর কি। তো ও লাভবান হবে বলে ও সেই দিনটাই ঠিক এসেছে। মানে অন্য লোক কী করে, হ্যাঁ আসবো বলে চলে যায়, আর আসে না। কিন্তু এ ঠিক এসেছে। আর খুব কম দামে জানো তো কাঁঠালগুলো আমাদের দিয়ে দিতে হচ্ছে। যদিও আমাদের বলতে সব কিছুর দায়িত্বেই এখন দাদা। কারণ কি, মাও নেই আর বাবাও নেই, চলে গেছে। তারা সমস্ত কিছু ত্যাগ করেছে। অর্থাৎ কি, এই গাছগুলো জানো তো বাপি বসিয়েছিল। আজকে আমার এত বাপির কথা মনে পড়ছে যে কি বলবো তোমাদের। কারণ বাপি এই গাছগুলোকে বসিয়েছিল যে এতটা জমি আমাদের খালি পড়ে আছে, দু চারটে যদি ফলের গাছ করা যায় তাহলে ফলও পাবো আর অক্সিজেনও পাবো। দুটো একভাবে মানে চিন্তা করেই বাপি গাছটা বসিয়েছিল। তো ডাব গাছ বসিয়েছিল। বাপি এক্সপায়ার হয়ে যাবার আগে একটা মাত্র ডাব হয়েছিল। আর এই দেখো, এদিকে এসে দেখছে, এখানটা বিচরণ ভূমি তো, তাই দেখছে যে কে গাছে উঠেছে কে পারছে। পশু পাখিরাও বোঝে। তো বাপি এইভাবেই বসিয়েছিল। বাপি যখন এক্সপায়ার হয়ে যায় তখন ডাব গাছে একটাই ডাব ছিল, মানে হয়েছিল আর কি। তারপর বাপি চলে গেল, আস্তে আস্তে ডাব গাছে ডাব হতে থাকলো। আর কাঁঠাল গাছটা বড়ই হয়েছিল, একটাও কাঁঠাল বাপি দেখতে পায়নি। বাপি আমার ঘরে যেত, রোজ সকালবেলা পুজো করবার সময় আমার ঘরে একবার যেত। আর গিয়ে আর জানলাটা খুলে বাইরে দেখতো কবে কাঁঠাল হবে গাছগুলোয়। আর বারবার বলতো, জানো বুবু, আমি না উম, এই কাঁঠাল গাছে আর কাঁঠাল দেখতে পাবো না, আমি বোধহয় তার আগে চলেই যাব। তো জানেন তো, সত্যি তাই হলো। বাপি না বলতো যেটা, সেটাই দেখলাম ঠিক হলো। বাপি চলে গেল, কাঁঠাল একটাও দেখতে পেল না। বাপি চলে যাবার বোধহয় বছর দু তিনেক পর থেকে আমাদের গাছে কাঁঠাল হতে থাকলো। আর এই দেখো, এই গাছের এই কাঁঠালটা গাছেই পেকে পচে গেছে, তাই ফেলে দিল দাদা। এই কাঁঠালটা বেশ পেকেছে, ওই জন্য আলাদা করে রেখেছে। আর এইখানে দেখো এত কাঁঠাল, এত ডাব পেড়েছে, সবও নিয়ে যাবে, খুব কম দামেই নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন তো সব কিছুর মালিক দাদাই, সেই এখন তত্ত্বাবধান করছে। আর এ নিয়ে যাচ্ছে, এর বেশ লাভ হয়েছে। তো বাপি যদি থাকতো কোনো দিন তো বিক্রি আমাদের হতো না, হয়তো এত ফল বিক্রি করতে বাধ্য হতো। তো অন্তত একটা খেয়ে যেতে পারতো। আজকে আমাদের কত কাঁঠাল পেকে আর গাছ থেকে আহ, পচে পচে নিচে পড়ে গেছে, জানেন তো। আর কি হবে, কেই বা একটা মেনটেন করবে। তাই জন্য কম দামেই দিয়ে দেওয়া ভালো। একটা মানুষ যে গাছটা বসিয়ে গেল, গাছের ফলের আশা করলো, সে দেখতে পেল না, কিন্তু তার পরবর্তী জেনারেশন এই কাঁঠালগুলোকে ভোগ ভোগ তো হচ্ছে, আবার সেটা বিক্রিও করে দিতে হচ্ছে, কারণ এতই ফলন হয়েছে যে সবটা খেয়ে পারা যাচ্ছে না।
তো একজনের ত্যাগেই আরেকজনের ভোগ হয়। প্রত্যেকটা সময় না আমি এগুলো দেখতে পাই। মা বাবা ত্যাগ করে যায় বলেই বাচ্চারা তার সন্তানেরা ভালো থাকে। যে মা বাবা যত বেশি ত্যাগ করে তার পরবর্তী জেনারেশন, তার পরবর্তী সন্তানেরা, নাতিপুতিরা তারা বেশি ভোগ সুখ পায়। এটাই আমার অভিজ্ঞতা হলো জীবন থেকে। তো নিয়ে যাচ্ছে, থাকলে ভাবতাম যে আজকে যদি বাপি থাকতো একটা ডাব খেতে পারতো, আজকে যদি মামনি থাকতো একটা ডাব খেতে পারতো। মামনি থাকতে থাকতেও এইভাবে ডাবওয়ালাকে ডাব বিক্রি করা হয়নি। নারকোল হতো, একটা একটা পেড়ে নিয়ে যাওয়া হতো, মানে পড়তো নিচ থেকে, তো সেটা কুড়িয়ে নিয়েই আমরা যা করার করতাম। এই রকমভাবেই চলতো। আর আজকে যেহেতু রথের মেলা, তো কোনো কোনো সময় আবার কি হতো জানো, গাছে অনেক কাঁঠাল অথচ কিনে খাচ্ছি। এই যে চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে বাপিকে দেখছি, বাপিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। চলে যাওয়ার পর সমস্তটাই তো ফাঁকা হয়ে গেছে। দাদা একটা ডাব কেটে আমার ছেলেকে দিল। ও তো ডাব দেখে খুব এক্সাইটেড। এইরকম তো ও জীবনে দেখেনি, যে গাছ থেকে ডাব পাড়া হচ্ছে, এইরকম ফল পাড়া হচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে, ওর এগুলো খুব আনন্দ লাগছে। তো ওকে একটা ডাব কেটে দিল। ও এটাকে বলল মুখ দিয়ে খাবো, আসলে কিছুই পারে না, তবুও ওর শখ। দিলাম আমি, একটু একটু জল আসছে মুখে, যে ডাবের কষগুলো ওগুলো লাগছে, আবার ফেলে দিচ্ছি, এই করেই চলছে। তো আজকে আমার জানো তো অনেক বেলা হয়ে গেছে। এই যে লোকটা এসেছিল এইগুলো পারছিল, তো কি করব, ওইগুলো একটু দেখছিলাম, তারপরে একটু ভিডিও করছিলাম। এই করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে রান্না বান্নার। সকালে যেসব কাজগুলো সেরে নিতে পেরেছি ও আসার আগে, সেগুলো হয়ে গেছে। আর আজকে রথযাত্রা, একটু পুজো না করলে হয় বলো? ঠাকুর তো এমনিতেই শুকনো হয়ে বসে থাকে, তাই আমি একটু জল দিই। আর আজকে রথযাত্রা, তাই জগন্নাথ দেবকে আলাদা করে নামিয়ে আমি জল দিলাম। এই জগন্নাথরা না আমাদের পুরী থেকেই আনা। পুরী থেকে আমাদের যে লক্ষ্মীনারায়ণের পাথরের মূর্তিটা আছে, এটা অবশ্য আমি দেখিনি। দেখিনি বলতে কি, আমার বোধজ্ঞান তখনও হয়নি, তখন আমি পুরী গিয়েছিলাম। তো তখন নাকি এই লক্ষ্মীনারায়ণটা আর কি এনেছিল, তৈরি করে এনেছিল পুরী থেকে। আর তার সাথে একটা গণেশ ছিল। সেই গণেশটা দেখি, এখন তুলসীতলায় গণেশটা যেহেতু ভেঙে গেছে, তুলসীতলায় মামনি ওটাকে ট্রান্সফার করে দিয়েছে। আর এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা এটাও দিয়েছিল। আর এটা না আমাদের রথে থাকতো। একটা জায়গায় ফিক্সড করে রাখলে ঠিক আছে, নাহলে এটা একটু নড়বড় করে। তো আমি আসনে বসিয়েছি, কোনো প্রবলেম হয়নি। বসিয়ে আজকে একটু জগন্নাথকে আলাদাভাবেই পুজো করলাম। তো এই দিন অনেক কিছু মিষ্টান্ন দিয়ে, ভোগ দিয়ে পুজো করে, কিন্তু আমার পক্ষে তো আর সেটা সম্ভব নয়। ভগবান সবই জানে। আর এই বাড়িতে যেখানে ভগবান শুধু মুখ মুখ শুকনো করে বসে থাকবে, সেখানে আমার পক্ষে এই যে জল দেওয়া, আর আমাদের ঠাকুরঘরটা অনেক বড়, আর অনেক ঠাকুর জানো, সেখানে অনেকটা, এই যে এতটা টাইম বেয়ার করে আমার মতো মানে একটা লোকের কাছে বেশ চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। যদি বলো যে আর কিছুতে চ্যালেঞ্জ হয় না, ঠাকুর ঘরে চ্যালেঞ্জ না, সব জায়গাতেই আমার মানে আমি জীবনটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়ে চলছি। তো আজকে দেখো, আমি রান্না করেছি কুমড়ো, পটল, আলু দিয়ে তরকারি। আজকে আমি নিরামিষ খাবো, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর করেছি নিরামিষ মুগ ডাল, আর আছে এর সাথে আম, মিষ্টি, আর একটু দুধ। তো দিব্য বেশ দুধ দিয়ে খেতে পছন্দই করে, দেখি ও খায় কি না। আর ভাতটা আমি করেই নিয়েছিলাম, ও যখন কাঁঠাল পাড়ছিল তখন, আর একটু কচুরলতি করেছি। আগের দিন থেকে কেটে রেখেছিলাম, এটা নিরামিষই করেছি। সব কিছুই আমি নিরামিষ করেছি, কারণ আজকে যেহেতু রথযাত্রা, সেহেতু বড় কিছু করে পালন নাই করতে পারি, কিন্তু ঠাকুরকে পুজো করেছি, একটু নিরামিষ খাওয়াই ভালো। ঠাকুরকে আরাধনা করা ভালো, কারণ ঠাকুরের আজকে একটা বিশেষ দিন, আজকে রথে উঠেছিলেন, এই দিনটার মাহাত্ম্য অনেক। তা আমি দিব্যকে খাওয়াতে চলে এলাম। ওর একগাল খিদে পেয়েছে বলে একগাল দুগাল ওর কাছে খুব ভালো লাগলো, কিন্তু ওর ভালোই লাগছিল না, আমি বুঝতেই পারছিলাম। নিরামিষ তো, খালি বলছে ডিম দাও আমাকে, ডিমটা কোথায়, ডিম দাও। কিন্তু আজকে আমি ডিমটাও সেদ্ধ করিনি, কারণ একসাথে আমরা দুজনে খাবো।
আর ওকে এখন থেকেই শিক্ষা দিতে হবে আর এখন থেকেই বোঝাতে হবে যে কিছু কিছু দিন আছে, যেমন ও তো রথটা এখন বুঝতে পারবে কারণ রথ টানা হচ্ছে, যদিও ওর রথ নেই বা আমি আনাবারও ব্যবস্থা করিনি। কারণ এইগুলো যে পুরোপুরি একা আমাকে এতই সব কাজ একাকে করতে হয়, আবার একটা নতুন কাজ একাকে করতে হবে, সব কিছু অ্যারেঞ্জ থেকে শুরু করে রথ সাজানো, রথ বসানো, রথ টানানো সব, সেটা আমার পক্ষে না একটু কঠিন হয়ে যাবে। আর ওয়েদারের যা অবস্থা, আহ, কখন না কখন বৃষ্টি এসে যাবে, হয়তো রথ সাজাবো বাইরে নিয়ে বেরোতেই পারবো না, ও জিনিসটা বুঝতেই পারবে না। তার থেকে আরেকটু বড় হোক, ও বুঝবে রথটা কি। যদিও বাইরে গেলে বা আশেপাশের জায়গায় রথ দেখলে ও বুঝবে এটা রথ, আর সেই দিন যে নিরামিষ খেতে হয় এটা ও বুঝুক। আস্তে আস্তে এখন না বোঝালে আর কবে বুঝবে। এরপর দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। তার রেস্ট হয়েছে বলতে, রেস্টটা নিতে যাব আর কি। ওর বাবা একটু আজকে তাড়াতাড়ি এসে গেছে দুপুর দুপুর, কারণ ওর বাবার এখানে একটা ছিল, মানে শিবযোগেও যায়, তো সেখান থেকেই একবারে চলে এসেছে। আমি বলেছিলাম আজকে ওয়েদার রিপোর্ট বলছে যে নাকি খুব বৃষ্টি টিষ্টি হবে, তো তুমি আর বিকেলে এসো না, বলতে ও সকাল সকালই এসেছিল। বলল যে আমি দুপুরে একটু বসবো তারপরে চলে যাব, যদি বৃষ্টি হয় তবুও একটু সন্ধে থাকতে থাকতে চলে যাওয়া যাবে, কিন্তু রাত হয়ে গেলে তো অসুবিধে হবে। তো যখন দেখলাম যে বৃষ্টি আর হচ্ছে না, কোনো কোনো সময় একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আবার থেমে যাচ্ছে, তো সামনে আমাদের ওখানেই সামনে একটা মানে মিনিট পাঁচেকের রাস্তা আমাদের ওখান থেকে, তো আমি বললাম চলো ওখানে একটু মেলা দেখে আসি। বাচ্চাটা একদম ঘরে বসে আছে রথের দিন, ও বুঝবে না কিছু, রথ তো চলো বলে এবার আমরা মেলায় চলে এলাম। মেলায় এসে দেখলাম যে একটা ছোট জায়গার মধ্যেই মেলা বসে, কিন্তু সব দোকানই এসেছে একটা একটা, যেমন চুড়ি কানের দুলের দোকান একটা, কাঁচের দোকান একটা, আর যা কিছু জিনিসপত্র সব কিছুই একটা একটা এসেছে, কিন্তু বেশ জিনিস ভালোই এসেছে। আচারের দোকানও একটা, কিন্তু দামও এখানে বেশ কম। হ্যাঁ, অন্য মেলায় যেমন দামটা বেশি থাকে, এই মেলায় দেখলাম দামও কম। আর এই প্লাস্টিকের জিনিসগুলো দেখো, আমাদের এখানে গাড়িতে আসে 10 টাকা, আর এখানে বিক্রি হচ্ছে 7 টাকা। তো আমার বেশ কিছু জিনিস পছন্দ হয়েছে, আমি কিনে নিলাম। আর রুমালগুলোও বেশ কম দাম দেখলাম। তো দিব্যর তো লাগে, ওকে স্কুলে পাঠাতে লাগে, তারপরে ওকে নিয়ে প্রায় দিনই বাইরে যাই, তো বাইরে গিয়ে ওর লাগে আর কি, ওকে মুখ টুক মোছাবার জন্য। তো আমি কয়েকটা রুমাল কিনে নিলাম, বেশি কিছু কিনিনি কারণ মেলা থেকে খুব একটা জিনিস কিনতে আমার ইচ্ছা করে না। আর আমার হাজব্যান্ড বলে এগুলো অনলাইনে দাম অনেক কম, বাইরের দাম অনেক বেশি, তাই জন্য ও আবার কিনতেও চায় না, অ্যাভয়েড করে। যেমন কাচের দোকানে একটু দাঁড়িয়েছিলাম, কাপ প্লেটগুলো দেখে আমার পছন্দ হয়েছিল, যদিও আমি চা খাই না তবুও আমার কাপ প্লেট দেখলে খুব পছন্দ হয়। তো বললো এগুলো এইখানে কিনতে যাবে কেন, এগুলো অনলাইনে অনেক কম দাম। তারপর একটা ধূপধানি দেখলাম। ধূপধানিতে দেখলাম যে প্রথমে বলল এক দাম, আবার বলল দিদি দামটা বাড়বে, বলে দামটা বাড়িয়ে দিল। তো আমি ধূপধানিটা ওর বাবাকে দিয়েই দেখাচ্ছিলাম, কারণ ওটা টেনে খোলান বেশ শক্ত ছিল, তো টেনে খোলা যাচ্ছিল না। তো দামটা আমাদের দেখে যেই বাড়িয়ে দিল আমি আর নিইনি, আমি চলে এসেছি। দেখলাম যে শক্তপোক্ত আছে, কিন্তু এই জিনিসের দামটা অন্য জায়গায় অনেক কম হয়। যতই মেলায় হাতের কাছে পাই না কেন, বেশি দাম দিয়ে কিনতে দেখবে খুব গায়ে লাগে, কারণ যদি 10 টাকাও বাঁচে সেটা আমাদের সংসারীদের জন্য অনেক বেশি। আর এই স্টিলের দোকান এখানে, মানে সংসারের সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, কিন্তু এখানেও দেখলাম বেশ দাম, ওই জন্য আর আমি কিনিনি কিচ্ছু। তো চলে এলাম এবার মেলায় খাবারের দোকানের কাছে। খাবারের দোকান বলতে একটা পাপড়ি চাটের দোকান ছিল, একটা ঘুগনি, বললাম আগেই যে সব দোকানই একটা একটা করে বসেছিল, আর এই একটা জিলিপি, এই সব ভাজার দোকান। তো আমরা জিলিপি কিনে নিলাম। আমার মা থাকলে এই জিলিপি কিনতে দিত না, কারণ মেলার জিলিপির দাম বেশি। আর আচারের দোকানের সামনে গেলে না ঠিক আচার কিনতো। এখন কি, মানে এই উনি চলে যাওয়ার আগে কি হয়েছিল, আচার ছাড়া না একদম ভাত খেতে পারতো না। তাই জন্য বলতে একটু আচার কিনি, বা আমি যদি বলতাম কি নেবে, না একটু আচার, ব্যাস, আর কিছুই না, মেলা থেকে কোনো দাবি ছিল না। তো মায়ের কথা খুব মনে পড়ছে, থাকলে নিয়ে আসতাম, একসাথে ঘুরতে বেরোতাম। আর আমার হাজবেন্ডের আসারও মানে আমি অপেক্ষাও করতাম না, হয়তো তার আগেই বেরিয়ে পড়তাম, চলে আসতাম, কিন্তু যেহেতু ও এলো রথের দিন,
তো সেহেতু ওর সঙ্গেই আমি চলে এলাম। সুবিধে হলো ওর গাড়িতে করে এলাম, বাচ্চাটাও হাঁটলো না, ওর কষ্টও হলো না। এই সুবিধেটা যথেষ্ট পাওয়া গেল, অথচ পরিবার নিয়ে আনন্দও হলো, এটাই। তো আমরা একটা সাইড করে নিলাম, এবার সাইডে গিয়ে ওই যে জিলিপি কিনেছিলাম ওখানেই খেতে শুরু করলাম। কারণ কি যেন বেশ খিদে পেয়ে গিয়েছিল, আর ও একটু বলছিল ফাস্ট ফুড খাবো, এগরোল খাবো, কিন্তু সেই সব দোকানগুলো সামনাসামনি ছিল না। আর জিলিপি কেনা হয়েছে, তারপর এই যে সাদা সাদা কি কটকটি বলে ওইগুলো কিনেছি, কত খাবো একসাথে। তো খেয়েও তো ওটাকে হজম করতে হবে, সব কিছু একসাথে কিনলে হবেই না, খেয়ে সেটাকে হজম করারও দরকার হবে। তো মেলায় আর বেশিক্ষণ থাকিনি, কারণ আমার অনেক কিছু কেনাকাটার দরকার ছিল। তো জাস্ট একটু ঘুরেছি, যা যা কেনার কিনেছি, জিলিপিটা খেয়েছি আর মেলা থেকে বেরিয়ে এলাম। এবার আসছি, আর ওই রাস্তাটা না ছোট সরু রাস্তা, তো ভীষণ জ্যাম হয়ে যায়। আর এখন যাদের অফিস আছে, অফিস থেকে ফেরার টাইম, তো রাস্তাটা বেশ মানে জ্যাম হয়ে গিয়েছিল, লোকজন আসাটাও একটু মুশকিল হচ্ছিল। আর ওখান থেকে না এই 2 পা হাঁটলেই বাজার। তো আমি হাজব্যান্ডকে বললাম যে একটু আমার মাছ নেওয়ার দরকার ছিল, আর একটু মাটনও নিয়েছি। মাটন যখন নিচ্ছি তখন জানো তো ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। ওনার সাথে কথা বলতে বলতে উনি কি মাটন দিচ্ছে সেগুলো দেখতে, ওজন দেখতে দেখতেই ভুলে গেছি। আর মাছের এখানে এসে মনে পড়েছে ক্যামেরা অন করতে হবে, তো মাছ নিয়ে নিলাম, মাংসও নিয়ে নিলাম। অবশ্য সব দাম আমার হাজব্যান্ডই দিয়েছে, ও থাকতে আর কি চিন্তা। তো এবার নিয়ে আমরা চলে এলাম বাড়ির পথে একদম। বাড়ির থেকে তো বেশি দূর না, আর দেখো লাইট পোস্টের আলোটা কেটে গেছে, তো পুরো ভুতুড়ে অন্ধকার হয়ে আছে রাস্তাটা। তো যাই হোক, এবার আমরা বাড়ি চলে এলাম। আর এই যে দেখো এই বেলুনটা কিনেছে, এই বেলুনটা কিনে বাড়িতে আনার সঙ্গে সঙ্গেই দেখো এর থেকে হাওয়া বেরিয়ে গেছে। আর ওর বাবা চেষ্টা করছে যে হাওয়া দিতে, আমি বারণ করলাম এগুলো কিনো না, থাকে না, নষ্ট হয়ে যায়। তবুও বলল না, বাচ্চা চেয়েছে, ওর তো একটা আনন্দের ব্যাপার আছে, কিনে দিল, এনেই নষ্ট বাড়িতে। এই জন্যেই না আমার কিছু কিনতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওরা বুঝবে, আনন্দ ওটা ওদের হাতেই সৃষ্টি হলো, আবার ওদের হাতেই শেষ হয়ে গেল। আমার আর এখানে কি বলার আছে, কিছুই বলার নেই। তারপরে বাবা আর ছেলে দুজনে মিলে বেশ খানিকক্ষণ খেলছিল। ওর বাবা বলছিল এবার আমি বেরিয়ে যাই, কারণ না হলে কি হবে, এবার ওকে যেতে হবে ওখান থেকে, অনেকটা দূর বাড়িটা। তো ছেলে বলছে পাপা তুমি আর একটু থাকো, আর একটু তোমার সঙ্গে থাকি। আসলে ও বাবাকে খুব একটা বেশি পায় না, তো তাই জন্যই ওর একটু আশা যে আমি বাবার সঙ্গে অনেকক্ষণ থাকবো। আর দেখো কত বাবাকে আদর করছে, বাবাকে ভালোবাসছে। বাবাকে ভালোবেসে বেসেই ও সারাটা দিন চলে গেল, বলছে তুমি বসো, আমি তোমাকে অনেক ভালোবাসবো। আর ওর বাবাও ওকে ভালোবাসছে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো